ওয়ে দেখানো আছে। দ্যাটস অল, এর চেয়ে বেশি কিছুই না, খুব কঠিন কিছুই না। আপনারা সবাই খুব ভালো রেজাল্ট করবেন এবং খুব সহজ একটা সাবজেক্ট। তারপরে আমি কিছু দিক নির্দেশনা দিয়ে দিব এবং যেগুলো না পড়লে না সে বিষয়ে একটু আলোচনা করে দিচ্ছি। স্যার পরীক্ষার আগে কি আমরা কোনো সাজেশন পাবো? ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা ক্লাসগুলো ঠিক মতো করেন, সবকিছুই আপনাদের প্রয়োজনে যেগুলো দরকার হবে সেই সবগুলাই ইনস্টিটিউশন থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ও, এগুলো কি সকল সাবজেক্ট? আর চেষ্টা করা হবে যেগুলো আপনাদের বেশি প্রয়োজন সেগুলো নিয়ে আরো বেশি আমরা কাজ করব। আর যেগুলো আপনাদের সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে বারবার আরো বেশি করে কাজ করা হবে যাতে আপনাদের সমস্যা না থাকে, এবং প্রয়োজন যদি সাজেশন দরকার হয় শর্ট সাজেশন বা ইম্পর্টেন্ট কিছু টপিক দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, স্যার ধন্যবাদ। সবগুলো সাবজেক্টের শর্ট সাজেশন এগুলো আমাদের পরীক্ষার হয়তো আহ, 1 মাস আগে দিলে ভালো হতো, বা 15 দিন আগে দিলে আচ্ছা, এই সেক্ষেত্রে আমরা। বিষয়ে আপনাদেরকে জানানো হবে। হ্যাঁ, আমরা এখন ক্লাসে যাই। জি স্যার, ঠিক আছে। ওকে, তো চ্যাপ্টার 1 ছিল হচ্ছে আমাদের বিজনেস ইংলিশের ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কিভাবে আপনার ব্যবসায়িক কাজকর্মে আপনার লেখাটাকে কিভাবে সুন্দর এবং মার্জিত, ইম্প্যাক্টফুল করা যায়, ফ্রুটফুল করা যায়, এবং সেটা কিরকম লেখা হইতে হবে, লেখার ধাঁচটা বা ওয়েটা কিরকম হইতে হবে সে বিষয়ে আমরা এখানে কিছু জিনিস দেখব। যেমন ব্যবসা ক্ষেত্রে আপনি যেটাই লেখেন না কেন সেই বিষয়টাকে আপনাকে 6টা জিনিস, 5টা জিনিস, এখানে দেখেন আমাদের 6টা, হ্যাঁ 6টা বিষয় নোটিস করতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে এই 6টা জিনিস যাতে আমার লেখার মধ্যে থাকে। আমি এগুলো ইংলিশেই নোট করে রাখছি, আপনাদেরকে সেটা দিয়ে দেওয়া হবে এবং আমি বাংলাতেই বলে দিচ্ছি। যেমন আপনার লেখাতে আপনি প্রথমত ক্লিয়ার করে নেবেন আপনার উদ্দেশ্যটা কি, স্টাবলিশ ইউর পারপাস, আপনি কি বিষয়ে লিখতে চাচ্ছেন বা আপনার পারপাসটা কি, মোটিভটা কি, এই বিষয়টা আপনার লেখাটাতে ক্লিয়ার হইতে হবে, হযবরল লেখা হলে হবে না। সেকেন্ডলি যেটা, অ্যানালাইজ এর অডিয়েন্স, আপনার অডিয়েন্স বা শ্রোতা যারা আছে বা আপনার লেখাটা যে পড়বে তারা তাদের দৃষ্টিভঙ্গি, তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য তাদেরকে অ্যানালাইজ করতে হবে যে তারা কি চাচ্ছে বা কি রকম লেখা তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবে। এন্ড থার্ডলি, ডিল উইথ দেয়ার অবজেকশন, সবসময় আপনার সেটা ব্যবসা প্রতিষ্ঠান বলেন, জব ইনস্টিটিউশন বলেন বা যে কোনো সার্কেলে বলেন, আপনাকে অভিযোগটা অ্যাকসেপ্ট করতে হবে, অবজেকশন বা আপত্তি, এগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেগুলোর উপর কাজ করতে হবে। যেমন ডিল উইথ দেয়ার অবজেকশন, যখন আপনি আপনার অডিয়েন্সকে অ্যানালাইজ করতেছেন, তাদেরকে বিশ্লেষণ করতেছেন, তাদের ভালো দিক মন্দ দিক বা তাদের ভালো লাগা মন্দ লাগা, কোন বিষয়টা তাদের বেশি ইন্টারেস্ট, কোনটাতে ইন্টারেস্ট নেই, এগুলো বিষয়ে যখন আপনি অ্যানালাইজ করতেছেন তাদের অবজেকশনস নিয়ে আপনাকে অ্যানালাইজ করতে হবে, কেন তারা অবজেক্ট করতেছে, আপত্তি কেন করতেছে, হোয়াই শুড দে অবজেক্ট ইওর রাইটিং, কেন করবে, এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে। ফোর্থলি যেটা, প্রোভাইড এভিডেন্স, আপনি যেটা লিখতেছেন সেটা সিম্পল হইতে হবে এবং সিম্পলের পাশাপাশি আপনাকে 100% সেগুলা এভিডেন্ট করতে হবে। আপনার লেখাটা যে কোনো মন গড়া কাহিনী নয় বা মন গড়া কোনো বিষয় নয়, সেটা আপনার লেখার মধ্যেই ফুটে তুলতে হবে। কোয়াইট সিম্পলি ফ্যাক্ট সেল, ঠিক আছে, ফ্যাক্টটাই বেসিক্যালি সেল হয়, বিক্রি হয়। আপনি যতই রং চং মাখায় একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করেন না কেন, মানুষ একসেপ্ট করে কোন প্রোডাক্টটাকে, যেগুলো আসলেই কাজ করে বা যেগুলো ফ্যাক্টফুল, এরকম। ডোন্ট বি জেনারেল হোয়েন ইউ টক অ্যাবাউট ইস্যুস, প্রোভাইড এভিডেন্স অ্যান্ড ফ্যাক্টস দে ক্যান রিলেট টু। অর্থাৎ যখন আপনি প্রবলেম নিয়ে কাজ করবেন বা আপনি একটা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করতেছেন, একটা সমস্যার সমাধান করতেছেন, তখন সে বিষয়ে আপনাকে এভিডেন্স দিতে হবে যথেষ্ট পরিমাণ, আপনাকে সেটার রেফারেন্স দিতে হবে, সেগুলোর আপনার লজিক দিতে হবে, এক কথায় শেষ। 5 নম্বরের যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে মেক ইট ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। কনসাইজ শব্দটার অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ, আপনার লেখাটাকে সুস্পষ্টীকরণের সাথে সাথে সংক্ষিপ্তকরণ করতে হবে। অনেকে হয় যে আমরা যদি একাডেমিক দিকগুলোতে ফিরে যাই, দেখা যায় যে আমাদের 5 মার্কের জন্য আমরা কি চিন্তা করতাম যে 2 পেজ বা 3 পেজ লিখবো, আবার অনেকে 10 পেজ লিখতো। তো মজার বিষয় হচ্ছে এখন
আমাদের এডুকেশন সিস্টেমটা একটু খারাপের দিকেই বলা চলে। আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট আছে। স্টুডেন্ট, ও এবার এসএসসি ক্যান্ডিডেট। তো ওর টিচারের ভাষ্য মতে 20 মার্কের একটা কম্পোজিশন বলেন বা 20 মার্কের একটা রাইটিং বলেন, সেটার জন্য অ্যাটলিস্ট 20 পেজ লিখতে হবে। এটা ওর একাডেমিক টিচারের কনসেপশন, ধারণা, যে যত বেশি পেজ লিখবা তত বেশি পেজ নাম্বার। আসলে কি তাই হয়? কেউ একজন উত্তর দেন, আসলে কি তাই হয়? না স্যার, হয় না। অবশ্যই না, কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি, গুড, কোয়ালিটি, ফ্যাক্টস, এই দুইটা থাকতে হবে। তো আমি 20 মার্কের জন্য 20 পেজ লিখলাম, কিন্তু সেটার মধ্যে আমার কনসেপ্ট, আমার পারপাস, আমার অ্যানালাইজেশন কোনো কিছুই ক্লিয়ার করতে পারলাম না। তাহলে কি সেই লেখাতে আমার মার্ক আসবে? আসবে না। কিন্তু আমাদের দেশের অবস্থা যেটাই হোক না কেন একটু সংকটময় চলতেছে। তারপরেও আগে থেকে এডুকেশন সিস্টেমটা একটু বলা চলে যে পেজ ভিত্তিক হয়, যত পেজ তত লেখা, এরকম টিচারদের কনসেপ্ট। তো এরকম কনসেপ্ট থাকলে আসলে সমস্যা। স্টুডেন্টদেরকে যদি আমরা ফ্যাক্টস বুঝাইতে না পারি, 10 পেজ লিখেও তো সে মার্ক পাবে না। তো এটাই এখানে বলা হচ্ছে 5 নাম্বার অপশনে, বা 5 নাম্বার যেটা টপিক, যেখানে আমি বলে দিচ্ছি যে মেক ইট ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। আপনার লেখাটাকে সবসময় স্পষ্ট করবেন, স্পষ্ট করবেন, কি বোঝাতে চাচ্ছেন সেটা স্পষ্ট করবেন, এবং সেটার মিনিমাম একটা সংক্ষিপ্তকরণ করবেন, যাতে সেই লেখাটা আপনার অডিয়েন্সকে, আপনার টিচারকে, আপনার অ্যানালাইজারকে বিরক্ত না করে। আচ্ছা, ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাকচার ইওর রাইটিং। আপনার লেখাটাকে স্পষ্ট এবং সংক্ষিপ্তকরণ করতেছেন, সেটার পাশাপাশি একটা স্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে আপনার লেখাটাকে তুলে ধরতে হবে। যেমন আমরা যদি রচনার শুরুতেই উপসংহার লিখি, তাহলে কি সেটা হবে? সেটা কি হবে? উত্তর দেন। হ্যালো, স্যার বুঝি নাই। বললাম যে আমরা যদি লেখার শুরুতেই, ধরেন একটা রচনা লিখতেছি, রচনার শুরুতেই আমরা উপসংহার লিখলাম, তাহলে হবে? না স্যার, হবে না। আচ্ছা, সেটাই এখানে বলা হয়েছে যে স্ট্রাকচার ইওর রাইটিং। আপনার রাইটিংটাকে স্ট্রাকচার্ড করতে হবে, ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে হবে, আর্গুমেন্ট দিতে হবে, পয়েন্ট দিতে হবে, এবং সেটাকে কি করতে হবে? স্ট্রাকচারাল করতে হবে, স্ট্রাকচার্ড করতে হবে। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার ছিল এই সম্পর্কেই, যে আপনি লেখাটা কিভাবে প্রতিস্থাপন করবেন। ওরে আল্লাহ, আচ্ছা আমাকে একটু সময় দেন, 1 সেকেন্ড, চার্জ শেষের দিকে, আমি তো খেয়ালই করিনি। তো আপনারা কি এই চ্যাপ্টার বুঝতে পারছেন? যতটুকু বুঝালাম বা বোঝানোর চেষ্টা করলাম। স্যার অল্প স্বল্প বুঝলাম স্যার, কিন্তু স্যার আমাদের যে পরীক্ষা, এটা কি সবগুলা ইংলিশে হবে? যেহেতু সাবজেক্ট আপনাদের ইংলিশ, তো ইউ শুড ট্রাই রাইট ইন ইংলিশ। হ্যাঁ, আপনারা সবসময় ইংলিশে লেখার চেষ্টা করবেন, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা আগামীতে চ্যাপ্টার গুলোতে দেখলেই বুঝতে পারবো, যেগুলো চাইলেও আপনি ইংলিশে লেখা পসিবল না। যেমন আপনাকে 3টা ইডিয়ম ফ্রেজের বাংলা অর্থ লিখতে বললো, তো সেগুলো তো আর আপনি ইংলিশে লিখতে হবে, সেগুলো বাংলাতেই লিখতে হবে। এরকম বিষয়গুলা, যেগুলো বাংলাতে লিখতে হবে সেগুলোর ইনস্ট্রাকশন ওইভাবে দেওয়া থাকবে, যেগুলো ইংলিশে লেখা লাগবে সেগুলোর ইনস্ট্রাকশন ওইভাবেই দেওয়া থাকবে। জি স্যার। ঠিক, আচ্ছা, তাহলে আরেকবার একটু দেখি আমরা, যে চ্যাপ্টার 1-এ যেটা বলা হয়েছে যে হাউ টু রাইট টু ইনফ্লুয়েন্স ইন ইওর বিজনেস। আপনার ব্যবসাতে বা ব্যবসায়িক সম্পর্কিত রাইটিংটাকে কিভাবে ইনফ্লুয়েন্সিয়াল করতে পারবেন, সে বিষয়ে কয়টা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে আমাদের। যদি আসে যে হুইচ টপিক ডু ইউ ফলো ফর রাইটিং ইন ইউর বিজনেস, বা হুইচ টপিকস ডু ইউ ফলো টু রাইট ইন ইউর বিজনেস। আপনার বিজনেসে লিখতে আপনি কি কি টপিকটাকে ফলো করবেন, কোন কোন টপিকটাকে। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে। যখন যদি সংক্ষিপ্ত প্রশ্ন বা 2-3 মার্কের প্রশ্নে আসে, তাহলে আপনাকে কি করতে হবে? এই যে স্ট্যাবলিশ টপিকস গুলা কি কি, শুধু এই যে হেডিং গুলো দিয়ে দেবেন, স্ট্যাবলিশ এর পারপাস, অ্যানালাইজ এর অডিয়েন্স, ডিল উইথ দেয়ার অবজেকশন, প্রোভাইড এভিডেন্স, মেক ইট ক্লিয়ার এন্ড কনসাইজ, এবং
স্ট্রাকচার ইওর রাইটিং, এই 6টা টপিক। তো এই টপিকটা ভালো করে মানে টপিকের হেডিংটা ভালো করে মুখস্থ রাখবেন, ভিতরের বিষয়গুলো এমনিতেই বুঝতে পারবেন যে কি বলা আছে। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি, নেক্সট চ্যাপ্টারে। ওকে, আচ্ছা চ্যাপ্টার 2টা দেখেন। এখানে বলা হয়েছে ইন্ট্রোডিউসিং কমন টার্মস এন্ড ফ্রেজেস, যেটা আমি বললাম একটু আগে, যে কিছু কমন টার্মস বা ফ্রেজ লিখতে বলে, বা অনেক সময় বাংলা চায়, অর্থ চায়, যেটার বাংলা কি লিখুন, এবং সেগুলো দিয়ে সেন্টেন্স মেকিং এর বিষয়টাও আসতে পারে। তো দেখেন, আমরা আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে বা বিজনেস ওয়ার্ল্ডে আমাদের কিছু কমন টার্মস থাকে। সেগুলো কি কি? এগুলো আমাদের পরিচিত, কঠিন কিছুই নয়। অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টিং, অ্যাকুইজিশন মানে কি অর্জন, এজেন্ডা মানে কি পরিকল্পনা বা কর্মসূচি, এগ্রিমেন্ট মানে কি চুক্তি, অ্যাসেট মানে সম্পদ, লায়াবিলিটিস। এইগুলো জাস্ট আপনাদের একবার করে একটু দেখে নিলে আপনারা মানে মুখস্থ করতে হবে বা মুখস্থ হয়ে যাবে। এগুলো খুব কঠিন কোনো টার্মস না বা কঠিন কোনো ফ্রেজ না, যেগুলো আমাদের পরিচিত এবং সহজ, সেগুলোই দিয়ে রাখছি আমি এখানে। আশা করি যদি আসে এখান থেকে, এগুলোর মধ্যে থেকে দিয়ে দিবে আপনাদের। হ্যাঁ, টেনশনের কিছু নাই। যেমন বোর্ড অফ ডাইরেক্টরস, পরিচালনা পরিষদ, তারপর ব্র্যান্ডিং, বাজেট, বার্ষিক আয় ব্যয়ের হিসাব, যেটা বিজনেস বা ব্যবসা, বিজনেস প্ল্যান, ব্যবসা পরিকল্পনা, ক্যাপিটাল মূলধন। আর অনেক সময় এক আসতে আমাদের ফুল ফর্ম আসে, যে এই ওয়ার্ডটার ফুল ফর্ম কি, যেমন সিইও, এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম কে বলতে পারবেন? চিফ এক্সিকিউটিভ চিফ অফিসার। এক্সিকিউটিভ অফিসার। গুড, প্রধান নির্বাহী কর্মকর্তা। গুড, বা অফিসার যেটাকে বলা হয়। তারপরে দেখেন এখানে আছে কেয়ার অফ, বা কারো আন্ডার যখন থাকা হয় তখন। কমার্শিয়াল বাণিজ্যিক, কম্পিটিটর প্রতিযোগী, কনজিউমার ক্রেতা বা যে ভোগ করে, কন্ট্রাক্ট মানে চুক্তি, ক্রেডিট মানে খ্যাতি, কাস্টমার সার্ভিস ক্রেতা সেবা বা গ্রাহক সেবা, ডিপার্টমেন্ট মানে বিভাগ, সিভির ফুল ফর্ম কি? কারিকুলাম ভাই। কারিকুলাম ভাইট, ভালো করে বলেন, একজন বলেন সুন্দর করে। কারিকুলাম ভিটা। গুড, কারিকুলাম ভিটে। তো সিভি আপনাদের যদিও আসে না, তবে আমরা কিছু সিভির ফরম্যাট দেখব, সেগুলো পরীক্ষার আগে বা সেগুলো নিয়ে কাজ করব, যাতে যদি আসে বা এনি চান্স যাতে আপনারা লিখতে পারেন। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আপনাদের যা যা আসবে সেগুলো বিষয়ে ইনস্ট্রাকশন আগে দিয়ে দেওয়া হবে। আপনাদের পরীক্ষার জন্য যতটুকু হেল্প করা যাবে প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চটুকু করা হবে। ডেডলাইন মানে হচ্ছে শেষ সময় বা একটা কাজের যে শেষ সময়টা থাকে তাকে বলা হয় ডেডলাইন বা শেষ তারিখ যেটা। এন্টারপ্রেনিউর মানে হচ্ছে সদ্যোক্তা। হেডকোয়ার্টার্স সদর, হিউম্যান রিসোর্সেস মানব সম্পদ, ইন্ডাস্ট্রি শিল্প, ইনফরমেশন টেকনোলজি তথ্য প্রযুক্তি, ইন্টারেস্ট মুনাফা। যেহেতু আমাদের এখন টেকনোলজিক্যাল বিষয়গুলা বা প্রযুক্তিগত বিষয়গুলা একটু বেশি হট টপিক, তো এই বিষয়টা জানা খুব ইম্পর্টেন্ট, যে টেকনোলজি কোন কোন বিষয়ে কাজ করতেছে, টেকনোলজির ব্যাড সাইড, গুড সাইড। যদি বাই এনি চান্স একটা প্যারাগ্রাফ লিখতে বললো আপনাকে, যে রাইট এ প্যারাগ্রাফ অন ইনফরমেশন টেকনোলজি, এগুলো রাইটিং পার্টের জন্য আসতে পারে। এগুলো আপনাদের পার্ট এ বি তে আসবে না, আসলে পার্ট সি তে আসবে। ইন্টারেস্ট মুনাফা, ইনভেস্টমেন্ট। আচ্ছা, ইনভেস্টমেন্ট শব্দের অর্থ আমরা সবাই জানি, তাই না? বিনিয়োগ। আমাকে আনসার করতে হবে, না হলে মনে হবে যে আমি ল্যাপটপের সামনে একা একা বসে থেকে পেঁচাল জি পারতেছি। স্যার, ইনভেস্টমেন্ট বিনিয়োগ। বিনিয়োগ, আসলে সবার মিউট করা আছে তো, হ্যাঁ মিউট বুঝতে করা পারছি। অবস্থায় আমি যখন হঠাৎ আমি করে একটু জিজ্ঞাসা করলে তো আমি উত্তর জিজ্ঞাসা দিতে করব, পারবো আপনারা কাইন্ডলি একটু উত্তর করিয়েন। হ্যাঁ, আমারও ভালো লাগবে যে আপনারা কথা বললে। না। অবশ্যই। ওকে, তো ইনভেস্টমেন্ট মানে আমরা বিনিয়োগ। ইনভেস্টমেন্ট দিয়ে আপনারা যে কোনো একজন একটা সেন্টেন্স বলবেন ইন ইংলিশ, যে কোনো একজন বললেই হবে। ইনভেস্টমেন্ট একটা ইংলিশ সেন্টেন্স বলবেন। আচ্ছা, আমি আমি আপনাদেরকে ঠিক করে দিচ্ছি। আমরা কে কে আছি আজকে? প্রথম জনই বলেন, তানভীর আহমেদ বলেন, ইনভেস্টমেন্ট দিয়ে একটা ইংলিশে সেন্টেন্স বলা যায় না?
আচ্ছা আমি বলি, যেহেতু আমাদের বিজনেস ইংলিশ, এটা তো ইনভেস্টমেন্ট বিজনেসের সঙ্গে রিলেটেড। তো ইনভেস্টমেন্ট নিয়ে যদি একটা সেন্টেন্সের কথা বলি, সিম্পল একটা সেন্টেন্স, উই শুড ইনভেস্ট ইন এ গুড কোম্পানি, বা উই শুড ইনভেস্ট ইন এ সিকিউরড কোম্পানি বা সিকিউরড জোন, অনেক কিছুই হয়। লঞ্চ মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, এটা কিন্তু লঞ্চ না, বা লঞ্চ, লঞ্চ মানে হচ্ছে শুরু করা। লায়াবিলিটি মানে হচ্ছে দায় বা দায়িত্ব। আচ্ছা, অনেকে দেখতেছি লিভ লিভ করতেছে, কারণ কি বলেন তো? এই যে ওয়াদুল ভাই আছেন নাকি? অনেকে দেখতেছি লিভ করতেছেন, এনারা লিভ করতেছেন কেন? এনারা তো ক্লাস অ্যাটেন্ড করে আবার চলে যাচ্ছেন, কোন সমস্যা কি? ওবায়দুল ভাই কি আছেন? আচ্ছা, লিভ করবেন না, আপনার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনলে আপনাদের জন্য বেটার হবে, পরীক্ষার আগে আর ভয় লাগবে না। তাছাড়া আপনারা পরীক্ষার আগে দেখবেন চাপে পড়ে যাবেন। আচ্ছা, এগুলো জাস্ট কমন টার্মস এন্ড ফ্রেজেস, কমন টার্মস কিছু, হ্যাঁ, এগুলো খুব বেশি বোঝানোর কিছু নাই, জাস্ট অর্থ দেওয়া আছে, মিনিং দেওয়া আছে, যেগুলো আপনারা, আপনাদেরকে এই শীটগুলো পিডিএফ গুলো দেওয়া হবে, সেখান থেকে পড়ে নেবেন, ঠিক আছে? আর ফ্রেজেস, যেগুলো ফ্রেজগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে আমাদের। ফ্রেজ যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফ্রেজ ইউজ করি। যেমন যখন আমরা কনফারেন্স কলে কথা বলবো, এবং সেটা অবশ্যই যে বিজনেস কমিউনিকেশন হোক বা কর্পোরেট কমিউনিকেশন হোক, তখন কিভাবে আমরা শুরু করব কনফারেন্স কলে। যেমন আমি আজকে যখন ক্লাস আপনাদের শুরু করলাম, তখন সবাইকে একটা গ্রিটিংস দিলাম, অভিবাদন জানালাম, বা আমরা সবাই আসছি কিনা, কতজন আসছে, এই বিষয়ে যাই হোক একটা স্টার্টিং করতে হবে। এবং সেই স্টার্টিংটা কিভাবে হবে? যদি ইংলিশে হয়, আর উই অল অন, আমরা কি সবাই আসছি বা আমরা কি সবাই অ্যাক্টিভ আছি, এইভাবে শুরু করতে হবে, যদি আপনি সেটার হোস্ট হন। হ্যাঁ, তারপরে আপনি কি জিজ্ঞাসা করবেন? ক্যান আই আস্ক দ্যাট উই অল স্টেট আওয়ার নেমস প্লিজ। আমরা কি, যেহেতু কনফারেন্স কলের সময় অনেকে নাম থাকে না, বা অনেক সময় কি হয়, আমাদের নাম দিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের নাম দিতে হবে এবং ডেজিগনেশন সহ দিতে হবে। যেহেতু যখন কোম্পানির একটা কনফারেন্স কল হবে, একটা কোম্পানিতে কনফারেন্স কল হচ্ছে বা একটা মাল্টিন্যাশনাল কল হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার নামটা স্টেট করতে হবে, আপনার ডেজিগনেশন সহ। তারপরে যখন আপনি আনসার করবেন, তখন কিভাবে আনসার করবেন? যে আই এম হিয়ার, তারপরে আপনার নাম বলবেন, যে ইটস, আমি যেমন বলবো যে ইটস সাজ্জাদুর রহমান পিয়াস, বা আমার ডাক নাম যেটা বললাম, সেগুলো আপনারা তুলে ধরবেন। আমার বাসা অমুক জায়গায়, আমার ডেজিগনেশন এটা, বা আমি এই পোস্টে কাজ করি, এই বিষয়গুলা লিখতে হবে বা বলতে হবে আপনাকে কনফারেন্স কলে। তারপরে যদি কোনো সমস্যা হয়, যেমন আমি বারবার বলি, আপনাদেরকে আজ করি মাঝে মাঝে ক্লাসের সময়, যে ক্যান এভরিবডি হিয়ার মি, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? সবাইকে আমাকে শুনতে পান কিনা, শুনতে সমস্যা হচ্ছে কিনা? তো কনফারেন্স কল যখন কথা হবে, বা কনফারেন্স কলে যখন কোনো আলোচনা হবে, তখন এই বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমার কথাগুলো কি বোঝা যায় আপনাদের? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। স্যার আর ক্লিয়ার আছে, সমস্যা নেই। যারা লিভ করতেছেন ক্লাস অ্যাটেন্ড করার পরে উইথাউট কোনো রিজন বা কোনো সমস্যা ব্যতীত, যারা লিভ করতেছেন, আপনাদের কিন্তু প্র্যাকটিক্যালেও মার্ক থাকবে, এই বিষয়টা মাথায় রাখবেন। শুধু দায় এড়ানোর জন্য যদি ক্লাস করেন, আমি বলবো যে না করাই বেটার। যদি জানার জন্য ক্লাস অ্যাটেন্ড করেন, কাইন্ডলি থেকে যান, আপনাদের ভালো লাগবে। আর আমি খুব একটা বোরিং টিচার নই। স্যার কথাই বোঝা যাচ্ছে স্যার। কথা বোঝা যাচ্ছে না? জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা, তাহলে আমরা প্রথম অংশে কি দেখলাম, যে কনফারেন্স কলে আমরা কি কি ফ্রেজ ইউজ করতে পারি। আর দ্বিতীয় অংশে দেখবো এখন, যে ক্লারিফাইং থিংস অন এ ফোন কল। যখন আপনি একটা কনফারেন্স কলে থাকবেন, তখন আপনার সংযোগ দুর্বল হয়ে যেতে পারে, বা ইন্টারনেট সংযোগ ইন্টারাপ্ট হইতে পারে। এক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু কনফার্মেশন বা ক্লারিফিকেশন দিতে হবে। যেমন আমি যেমন এই যে মাঝে মাঝে বলি যে কুড স্পিক মোর স্লোলি, বা আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা, এই বিষয়টাকে কি বলা হয়? ক্লারিফাইং থিংস অন এ ফোন কল। যেহেতু আমরা একটা কনফারেন্সে আছি,
একটা ভিডিও কনফারেন্স বলেন বা ভিডিও কলিং এর মাধ্যমে আমরা ক্লাস করতেছি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই বিষয়গুলো ক্লারিফাই করে নিতে হবে যে আমাদের বিষয়ে সবকিছু স্পষ্ট আছে কিনা, কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। তো আবার যখন আপনার শুনতে সমস্যা হবে তখন আপনি অবশ্যই বলবেন যে স্যার আপনি ফাস্ট হয়ে যাচ্ছেন, একটু স্লোলি বলেন, কুড ইউ স্পিক মোর স্লোলি প্লিজ, কুড ইউ রিপিট দ্যাট, আপনি কি সেটা আবার রিপিট করতে পারেন কিনা। এইভাবে পোলাইটলি আপনারা সেটাকে ক্লারিফাই করতে পারেন। উড ইউ মাইন্ড স্পেলিং দ্যাট ফর মি। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা কেন এগুলো পড়বো? তো আপনার যেহেতু সাবজেক্টটাই কি বিজনেস ইংলিশ, এটার এই, তো এই বিষয়ে বিজনেসের রিলেটেড যত কিছু আছে সবকিছুই আপনাকে জানতে হবে। এবং এখান থেকে কোশ্চেন আগে হয়েছে, যখন এক্সাম হয়েছে এই বিষয়গুলো থেকে কোশ্চেন আসছে। যেমন আমরা যদি 2018-19 বা 20-এর দিকে 20-21-এর দিকে যাই বা তারপরেও যাই, সেই ক্ষেত্রে আমরা দেখব যে ফ্রেশ থেকে দু একটা কোশ্চেন আসছে। যেমন একটা কোশ্চেন ছিল এরকম যে কোশ্চেনটা আমি ভুলে গেলাম। আচ্ছা নিচের দিকে আছে কোশ্চেনটা। আচ্ছা এখানে যদি আমি কোশ্চেন করি যে হোয়াট শুড ইউ ইউজ ফর ক্ল্যারিফাইং থিংস অন এ ফোন কল। ফোন কলে জিনিসগুলো বা বিষয়গুলো ক্ল্যারিফাই করার জন্য আপনি কি ফ্রেজ ইউজ করবেন, যে বা হুইচ ফ্রেজেস উড ইউ ইউজ ফর ক্ল্যারিফাইং থিংস অন এ ফোন কল। কোন ফ্রেজগুলো আপনি ফোন কলে ইউজ করবেন যেগুলো ক্ল্যারিফাই করে থিংস গুলাকে। তখন আপনি এখান থেকে 2-3টা দিয়ে দিবেন। যদি 2 মার্কের হয় তাহলে অ্যাটলিস্ট 3টা দেওয়ার চেষ্টা করবেন। যেমন কুড ইউ স্পিক মোর স্লোলি প্লিজ, কুড ইউ রিপিট দ্যাট, কুড ইউ এক্সপ্লেইন দ্যাট ইন অ্যানাদার ওয়ে প্লিজ, আই এম অ্যাফ্রেড আই ডিডন্ট গেট দ্যাট। 2-3টা দিলে 2 মার্কের জন্য 3টাই জানাফ। আচ্ছা তারপরে প্রেজেন্টেশনের যে বিষয়টা, প্রেজেন্টেশন যেভাবে শুরু করতে পারেন আপনি, আপনি কোনো প্রেজেন্টেশন করতেছেন, যেমন আমি বললাম শুরুতে বা আপনাদেরকে জানানো হয়েছে যে আমার নাম কি, কিন্তু এই বিজনেস কমিউনিকেশনে আপনার নামের পাশাপাশি আপনাকে কি অ্যাড করতে হবে, আপনার ডেজিগনেশনটা অ্যাড করতে হবে। যেমন আপনি কোনো সেলস অফিসার, আপনি বললেন যে আই এম তানভীর আহমেদ, সেলস অফিসার এসিআই কোম্পানি। তো এইভাবে আপনার প্রেজেন্টেশনটা শুরু করে দিবেন। তারপর যদি সেই গ্রিটিংস জানাবেন, যে সেটা যদি রাত হয় তাহলে সেটা গুড আফটারনুন দিয়ে শুরু করে দিবেন। আবার যদি সেটা কি হয় বুঝতেছি না। আচ্ছা এই যে পাইছি। তো সেখানে আপনাদের নাম দিবেন এবং আপনার ডেজিগনেশনটা দিবেন। আবার যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনার জেলা শহর বা আপনার হোম টাউনও দিয়ে দিতে পারবেন। যেমন এখানে একটা 3rd নাম্বারে বলা হচ্ছে যে হ্যালো এভরিওয়ান, আই অ্যাম গোয়িং টু কিপ দিস ব্রিফ অ্যাজ আই নো ইউ আর অল বিজি পিপল। আমরা সবাই কিন্তু এখানে কর্মব্যস্ততার মধ্যে থাকি, আমি নিজেও ব্যস্ত, আপনারা সবাই ব্যস্ত, তারপরেও কিন্তু আমরা এখানে আসছি আমাদের কিছু শেখার জন্য, কিছু জানার জন্য। আর শুধুমাত্র একটা সনদপত্র অর্জনের জন্যই নয় কিন্তু। লেখাপড়ার উদ্দেশ্য কি শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করা? বলেন না তো। না স্যার। অবশ্যই না, আমরা কিছু জানবো, শিখবো, যাতে সেগুলো আমরা আমাদের শিক্ষাটাকে, আমাদের জানাটাকে অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং নিজেদের জীবনেও ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। তো প্রেজেন্টেশন এইভাবে শুরু করবেন। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে ফর্মাল এবং ইনফর্মাল কিছু একটা অধ্যায় আছে, আমরা আস্তে আস্তে যখন সামনে আগাবো দেখবো যে ফর্মাল ইনফর্মালের ওয়েটা কি, কোনটা ফর্মাল শব্দ কোনটা ইনফর্মাল। যেমন স্টার্টিং এ আপনাদেরকে আমি হ্যালো বলতে পারি, হাইও বলতে পারি, বাট হ্যালোটা হচ্ছে ফর্মাল আর হাইটা কি ইনফর্মাল। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলো আমরা মানে পরের চ্যাপ্টারগুলোতে দেখব। আচ্ছা আরেকটা বিষয়, যেমন আপনি আপনার প্রেজেন্টেশন থেকে একটা ব্রেক নেবেন বা আপনার কলে একটা আপনার ব্রেক প্রয়োজন,
যখন আপনি হুট করে যে যেমন আমাদের অনেকে লিভ নিয়ে চলে গেল, এটা কিন্তু আপনারা পার্সোনালি নেবেন না, এটা আমি সবার জন্যই বলতেছি যে আমার যদি যাওয়ার প্রয়োজনই পড়ে অ্যাটলিস্ট আমাকে কি বলতে হবে, বা সেটার হোস্ট যে থাকবে বা বাকি যারা আছে তাদের কাছ থেকে একটা পারমিশন নেওয়া প্রয়োজন, তাই নয় কি? এটা হচ্ছে একটা আমাদের বিহেভিয়ারের মধ্যে পড়ে, আমাদের ম্যানারের মধ্যে পড়ে। তো যখন আপনার ব্রেক নেওয়ার প্রয়োজনই হচ্ছে, আপনার লিভ নিতেই হচ্ছে, তখন আপনি সেটা সেভাবে সে ওইতে নিতে পারেন। যেমন আহ, আমি বললাম যে আমি সাজ্জাদুর রহমান স্পিকিং, আই নিড টু লিভ ফর 10 মিনিটস, আমার 10 মিনিটের জন্য আমাকে চলে যেতে হবে। এটা কি সবার সাথে ঠিক আছে, বা ইজ দ্যাট ওকে উইথ এভরিওয়ান? তাতে কার কোনো সমস্যা নেই তো? এরকম। তো আপনারা এটা কিন্তু পার্সোনালি নেবেন না কেউ। আমরা যেহেতু একটা শিক্ষার মধ্যে আছি, তো সব বিষয়ে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আপনারা কি কেউ মাইন্ড করলেন আমার কথায়? না স্যার, না স্যার। না স্যার, খুব ভালো একটা জিনিস জানতে পারলাম স্যার। মানে এইভাবে যদি কেউ লিভ না নিত তাহলে হয়তো এই বিষয়টার সাথে মিলে যেত না। খুব সুন্দর একটা এক্সাম্পল এখানেই পেয়ে গেলাম আমরা। জি জি, ধন্যবাদ। এগুলো তো আমাদের শিখতে হবে, জানতে হবে না? যেমন আমরা আমরা একটা গ্রুপে আছি, ধরেন আমরা কলে না, আমরা একটা গ্রুপে আছি বা আমরা ফ্রেন্ড সার্কেলে একটা আড্ডাতে আছি। তো অ্যাটলিস্ট আমরা সেটা কিন্তু একটা ইনফর্মাল আড্ডা, ওখানেও কিন্তু আমরা চলে যাওয়ার সময় বলি যে বন্ধু থাক, গেলাম, আমার যাইতে হবে রে, আমার একটা কাজ আছে, থাক চলে গেলাম। আমরা বলি না? বলি কিন্তু এটা। তো এটা যখন আমরা একটা ফর্মাল ওয়ার্ল্ডে প্রবেশ করব, তখনও কিন্তু এটা ফর্মালি হ্যান্ডেল করতে হবে। দ্যাটস অল, এইটুকু। অবশ্যই স্যার। জি। আচ্ছা, যখন আবার আপনি ব্যাক করবেন, যেহেতু কনফারেন্স করলে আপনি একটা ব্রেক নিছেন 10 মিনিটের জন্য, আবার চলে আসবেন বা আপনি আবার ব্যাক করতে পারতেছেন, আপনার সমস্যাটা সলভ হয়ে গেছে, আপনি এখন ব্যাক করতেছেন, তখন আপনি কি করবেন? আপনার নাম বললেন যে দিস ইজ সাজ্জাদুর রহমান, হিয়ার আই এম ব্যাক অন দ্য লাইন এগেইন, আমি আবার লাইনে চলে আসছি। কারণ যখন কনফারেন্সে কল হয়, যেমন আমি আপনাদেরকে স্লাইড দেখা এখানে স্ক্রিনে শেয়ার করেছি, তো আমি জানি না যে আমরা কে কে আসি বা কে কে নাই এখন ক্লাসে। তো যখন কেউ চলে যাবেন তখন নাম বলবেন, বা কেউ চলে আসলে তখন নাম বলে জয়েন করেন, তখন সেটা সুবিধা হবে। এটা প্রয়োজন, এটা বলতেছি না এখানে। যখন আপনি আপনার ফর্মাল ওয়েতে যখন কোনো কিছু হ্যান্ডেল করবেন, ফর্মাল ওয়ার্ল্ডে প্রবেশ করবেন, ফর্মাল ওয়ার্ল্ডটাতে কমিউনিকেট করবেন, তখন এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো হ্যান্ডেল করবেন। যেমন আপনি বিশাল বড় একটা কোম্পানির প্রতিষ্ঠা করতে চান, তো এই ছোট ছোট বিষয় যদি আপনি না জানেন, হিউমার দিয়ে, সেন্স অফ হিউমার দিয়ে সেটাকে হ্যান্ডেল করবে। যেমন সেটাকে ইনফর্মালি হ্যান্ডেল করতে পারবে। এখন আপনার একটা ভুল হয়ে গেছে, সেই ক্ষেত্রে তো আপনি আর ফর্মালি সেটা হ্যান্ডেল করার ওয়ে নাই। যেমন আমার একটা ভুল হলো, যেমন আজকে আমার একটা ভুল নয়, এটা জাস্ট আমার একটা সমস্যা হয়েছে যে আমার ক্লাসে জয়েন করতে প্রায় 10 থেকে 15 মিনিটের একটা লেট হয়ে গেছে, যেটার জন্য আমি আসলে দুঃখিত সবার কাছে। যেটা বলতে আমার সমস্যা নাই, সমস্যা আছে কি? সমস্যা নাই, কিন্তু তারপরে আমি চেষ্টা করেছি তো আপনাদের একটা ওয়ার্ম আপ করার, বা আপনাদেরকে বা আপনার কোনো ওপিনিয়ন দিতে চান, সেক্ষেত্রে আপনি কি বলবেন? এক্সকিউজ মি, আই ইন্টারাপ্টেড ইউ, ইউ আর সেইং। তো আপনি কাউকে থামাচ্ছেন, সেটা বাংলাতে আপনি কি বলবেন? যে উম, ভাইয়া, সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, আমি একটি বিষয় কিছু বলতে চাই, বাংলাতে আমরা এইভাবে বলি। তো যখন আপনি ইংলিশে সেটা বলবেন, আপনি এই ফ্রেজটা সুন্দর করে বলতে পারেন বা লিখতে পারেন, এক্সকিউজ মি, আই ইন্টারাপ্টেড ইউ, ইউ আর সেইং অমুক অমুক, বা যেটা সে বলতেছিল, যে বিষয়ে বলছিল সেটা এখানে ডটের মধ্যে আপনি অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, আপনি কোনো কিছু বুঝতে পারতেছেন না, স্বাভাবিক, বা মানুষ সবই বুঝবে এরকমও না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সরি, আই ডিডন্ট গেট দ্যাট। এই যে এটা, এগুলো খুবই সহজ সহজ ইংলিশ, যেগুলো আপনাকে বিজনেস ওয়ার্ল্ডে, কর্পোরেট ওয়ার্ল্ডে, বিজনেস কমিউনিকেশনে হেল্প করবে। এগুলো আমরা জানি, অনেকটাই জানি, ম্যাক্সিমামই জানি, যেগুলো জানি না সেগুলো আমরা শিখবো, এবং এগুলো কিভাবে ইউজ করতে হবে আপনাদের পরীক্ষাতে বা থিওরিটিক্যালি, সেগুলো আমরা দেখাই দিব।
আচ্ছা, পরবর্তী মিটিং, আপনার মিটিং শেষ, আজকে ক্লাস শেষ বা আপনার মিটিং শেষ, আজকে আপনি কি করবেন? when will you talk about this again? how does 2:30, আপনি সবার ওপিনিয়ন নেবেন। আপনি নিজেই বলে দিলেন যে আমরা পরবর্তী মিটিং কালকে সকাল 4টায় বা ভোর 5টায় করব। আর ওপিনিয়ন না নেওয়াটা ঠিক হবে না এভাবে বললে। তো আপনি বলতে পারেন যে কালকে সকাল যদি 5টায় নেওয়া হয় ক্লাসটা, বা কালকে মিটিংটা যদি আমরা 5টায় রাখি, এই বিষয়টা সবার জন্য কি হেল্পফুল হবে, বা সবাই কি এতে অ্যাটেন্ড করতে পারবেন কিনা? ইজ ইট ওকে গাইস উইথ ইউ? আপনাদের সাথে এটা ওকে কিনা, এই বিষয়ে সবার কাছ থেকে জেনে নিতে হবে। তো আপনি হোস্ট হন, মালিক হন বা চিফ হন, যেটাই হন না কেন, আপনাকে সবসময় অন্যের বিষয়গুলোকে প্রায়োরিটাইজ করতে হবে। আমি একটু ক্লাস আউট অফ টপিক বলতেছি। শাহরুখ খানকে তো আমরা সবাই চিনি, চিনি না? জি স্যার। চিনি না? জি আমার স্যার, কম আছে। তার একটা খুব কমই আছে। তার একটা ইন্টারভিউ দেখছিলাম। তিনি খুব সুন্দর একটা কথা বলছিল ইন্টারভিউর মধ্যে, যে মানুষ আপনার সাথে কিভাবে, বা আপনি মানুষের থেকে যে আচরণটা এক্সপেক্ট করেন, আপনি মানুষের কাছ থেকে যে বিহেভিয়ারটা, যে ট্রিটমেন্টটা এক্সপেক্ট করেন, সেই ট্রিটমেন্টটাকেই আপনি অন্যকে দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি একজনের কাছ থেকে অনেক ভালোবাসা এক্সপেক্ট করতেছেন, কিন্তু আপনি তাকে ভালোবাসেন না, এটা কিন্তু হবে না। আপনি অন্যের কাছ থেকে যে ট্রিটটা বা যে ট্রিটমেন্ট, যে বিহেভিয়ার, যে ম্যানারটা এক্সপেক্ট করেন, আপনাকে আগে সেই ট্রিটমেন্ট, সেই বিহেভিয়ার, সেই ম্যানারটা তাকে দিতে হবে। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব সবসময় প্রায়োরিটাইজ করতে, যাতে আমরা নিজেরাও কি হইতে পারি, প্রায়োরিটাইজ হইতে পারি। তো এটা হচ্ছে আমাদের বিহেভিয়ার বা ম্যানারের ডেভেলপের একটা বিষয়। আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন টার্মের জন্য ব্যবহৃত ফ্রেজেস। তো আচ্ছা, আমাদের ক্লাস টাইম কতক্ষণ আছে দেখেন তো, এটা মনে হয় অফ হয়ে যাবে। আমাদের নতুন একটা লিংক দিতে বলতে হবে উবাইদুল ভাইকে। কতক্ষণ আছে একটু আমাকে জানাবেন? স্যার 3 মিনিট। 3 মিনিট। আচ্ছা, উবাইদুল ভাই কি আছেন? হ্যালো? আচ্ছা, উনি মনে হয় নাই। আচ্ছা, আমি ওনাকে একটু কল দিয়ে জেনে নিই বিষয়টা। আপনার একটু এক্সকিউজ মি। ওবায়দুল নামের তো কেউ অ্যাড নেই আমাদের সঙ্গে মনে হচ্ছে। জি জি জি। ওবায়দুল নামের মনে হচ্ছে কেউ অ্যাড নাই আমাদের সঙ্গে। আচ্ছা, উবাইদুল নামে কেউ অ্যাড নাই আমাদের, যিনি এই যে আপনাদের। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। বললাম যে আমাদের তো ক্লাস টাইম হয় 3 মিনিট আছে, আর একটা নতুন একটা ক্লাস দেন, এই চ্যাপ্টারটা শেষ করে দেই। ওকে ওকে, ঠিক আছে। আপনার নাম উবাইদুল না? হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওনাকে আমি জানাই দিছি। উনি আবার ইয়ে করতে চাইলো আর কি, কি বলে, ক্লাসের লিংক করতে চাইলো। তো আমরা দেখি যে যখন আপনি কাউকে ইন্টারাপ্ট করবেন, এই ক্ষেত্রে কিছু ফ্রেজ আছে। মে আই হ্যাভ এ ওয়ার্ড, এক্সকিউজ মি ফর ইন্টারাপ্টিং, মে আই ইন্টারাপ্ট ইউ ফর, অর এক্সকিউজ মি ফর ইন্টারাপ্টিং। আচ্ছা, আপনার ওপিনিয়ন দিতে চান? এই যে এটার কথাই বলছিলাম, এটা একটা পরীক্ষাতে আসছে, যে ফর গিভিং ওপিনিয়নস হুইচ ফ্রেজ ডু ইউ ইউজ, বা হুইচ ফ্রেজ উড ইউ ইউজ। ওপিনিয়ন দেওয়ার জন্য আপনি কি ফ্রেজ ইউজ করতে চান? আই রিয়েলি ফিল দ্যাট, ইন মাই ওপিনিয়ন। এই দুইটা আমি দিয়ে দিচ্ছি, যাতে আপনার যদি এমসিকিউ এ আসে তাতেও সমস্যা না হয়, বা 2 মার্কের যদি সংক্ষিপ্ত, এগুলো সংক্ষিপ্ততে আসবে, পার্ট বি তে আসলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, দুইটাই এনাফ। আপনি কারো ওপিনিয়ন চাচ্ছেন, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট, আপনি এই বিষয়ে কি অনুভব করেন বা আপনার মতামত কি, হাউ ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট, আপনি কি আসলে এটাই মনে করেন? তো কাউকে কাছ থেকে যখন মতামত চাইবেন তখন এইভাবে বলবেন। কারো কমেন্ট করতে চান বা কারো ওপিনিয়নে কমেন্ট করতে চান, কাউকে কমেন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনি সেটাকে কি করবেন? অবশ্যই আপনার টার্গেট থাকবে, সেটা যেরকমই হোক না কেন, যেরকমই হোক না কেন, আপনাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। অ্যাপ্রিশিয়েট করার মাধ্যমে সেটা যদি কোনো ডিফল্ট থাকে, সেটা ডিফেক্ট থাকে, সেটা তাকে বুঝিয়ে বলতে হবে। মানুষের, মানুষ 100% পারফেক্ট হয় না, মানুষের সবকিছু 100% কখনো দিতে পারে না। সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপ্রিশিয়েটিভ
একটা মনোভাব নিয়ে চলতে হবে, যে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আপনি গুড পয়েন্ট বলতে পারেন, আই গেট ইউর পয়েন্ট বলতে পারেন, আই সি হোয়াট ইউ মিন, আমি বুঝতে পারছি আপনি কি মিন করতেছেন, যে কারোর সাথে আপনি অ্যাগ্রি করতেছেন, দ্যাটস দ্য ওয়ে আই ফিল ইট। কিংবা এক্স্যাক্টলি এভাবে বলতে, যে এগুলো তো আমরা নর্মালি ইউজ করেই থাকি, তাই না? এগুলো খুব কঠিন কিছু বিষয় না। জাস্ট কোনটার ক্ষেত্রে কি কি ইউজ করতে হবে এগুলো আপনারা ভালো করে নিজেদের মধ্যে ধারণ করবেন, যাতে পরীক্ষাতে আসলে আমাদের লিখতে কোনো সমস্যা না হয়, আমাদের মিনিমাম সে বিষয়ে যাতে নলেজটা থাকে। আশা করি ক্লাস কমপ্লিট করার পরে বা আমাদের কোর্স কমপ্লিট করার পরে আপনাদের আর বিজনেস ইংলিশ নিয়ে কোনো ভয় বা ফিয়ার কাজ করবে না। কারো মতামতের সাথে আপনি এগ্রি করতে পারতেছেন না, আই এম অ্যাফ্রেড, আই কান্ট এগ্রি। এই যে আই এম অ্যাফ্রেড এই ওয়ার্ডটাও কিন্তু এক রকমের পজিটিভ একটা ওয়ার্ড, কারণ আপনি তাকে পোলাইটলি এই বিষয়টা বুঝাচ্ছেন। আপনি যদি তাকে বললেন যে মিয়া আপনি কি বলেন না বলেন আপনার কথাই বুঝি না, বিষয়টা কেমন হবে না? তো আমাদেরকে সেটা পোলাইটলি হ্যান্ডেল করতে হবে। তারপরে আপ টু এ পয়েন্ট আই এগ্রি উইথ ইউ, একটা পয়েন্ট পর্যন্ত আমি আপনার সাথে এগ্রি করতেছি, বাট দিস পয়েন্ট ইজ নট গুড ফর আওয়ার কোম্পানি বা গুড ফর আওয়ার প্রোডাক্ট বা গুড ফর আওয়ার মার্কেটিং, এইভাবে বলে দিলেন। কাউকে অ্যাডভাইস করতেছেন বা সাজেস্ট করতেছেন, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? উই শুড ফলো দিস, বা এখানে যে বিষয় আপনি সাজেস্ট করবেন সেটা আমি ডট ডট দেওয়ার মাধ্যমে সেটা বুঝাই দিছি, যে সেই বিষয়টা এখানে মেনশন করতে, যে হোয়াই ডোন্ট ইউ, যেমন আমি আপনাকে বলতেছি যে আপনার এই জবটা ছেড়ে দেওয়া উচিত, তখন আপনি আমি কি বললাম, যে হোয়াই ডোন্ট ইউ লিভ দ্য জব এন্ড স্টার্ট ইউর ওন বিজনেস। এইভাবে আমরা অ্যাডভাইস করব এই ফ্রেজগুলোর মাধ্যমে। ক্লারিফাই করার জন্য আমরা কি করতে পারি? হ্যাভ আই মেড দ্যাট ক্লিয়ার? স্পষ্ট করতে পারছি? Do you see what I বুঝতে পারছেন আমি কি বোঝাচ্ছি? আচ্ছা, আস্কিং ফর রিপিটেশন, পুনরাবৃত্তি করার জন্য জিজ্ঞাসা। আচ্ছা, আপনি কিছু বুঝতে পারেন নাই, আপনি সহজে বলতে পারবেন। যেমন কিছুক্ষণ আগে একটা প্রশ্ন আসলে, যে স্যার এটা এই বিষয়টা যদি আরেকবার বলতেন। এটাই হচ্ছে, আমরা কিন্তু জানি এটা, তাই না? এটা কিন্তু আমাদের শেখানোর মতো কিছু নাই, আমরা কিন্তু জানি যে কি বলতে হবে, কিন্তু সেটা ইংলিশে আপনি কি বলবেন? আই ডিডন্ট ক্যাচ দ্যাট, আমি এটা ধরতে পারি নাই। উড ইউ রিপিট দ্যাট প্লিজ, আপনি কি এটা আবার রিপিট করতে পারেন কাইন্ডলি বা দয়া করে? আই মিস দ্যাট, কুড ইউ সে ইট এগেইন প্লিজ, বা কুড ইউ রান দ্যাট বাই মি ওয়ান মোর টাইম, বা ফর মি, এখানে বাই মি হবে না, ফর মি, কুড ইউ রান দ্যাট ফর মি ওয়ান মোর টাইম। আচ্ছা, আস্কিং ফর ক্লারিফিকেশন। তো এরকম এই চ্যাপ্টারে আমাদের শুধু ফ্রেজ গুলো আছে, কি কি আস্কিং ফর ক্লারিফিকেশনের জন্য কি ফ্রেজ ইউজ করবেন, বা আস্কিং ফর কন্ট্রিবিউশনস ফর আদার পার্টিসিপেন্টস, অন্যান্য অংশগ্রহণকারীদের অবদান রাখার জন্য জিজ্ঞাসা করা। যেমন আমি 1 ঘন্টার একটা ক্লাসে আমি নিজেই শুধু কথা বলে যাচ্ছি, এটা কিন্তু আমার জন্য বোরিং হয়ে যাবে। তো আপনারাও একটু মাঝে মাঝে, যেটা আমি বললাম একটু আগে, যে আপনারা মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন বা কিন্তু জানতে চাইবেন, বা আমরা আউট অফ ক্লাস কিছু বলবো বা আউট অফ টপিক কিছু বলবো, যেটা আমাদের ক্লাসকে কি করবে, চার্মড রাখবে, ওয়ার্মড রাখবে। হ্যাঁ, যেমন ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস প্রপোজাল, ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস প্রপোজাল, হ্যাজ এনিওয়ান এলস গট এনিথিং টু কন্ট্রিবিউট, আপনারা কি কেউ কিছু বলতে চান? যেমন আমি আপনাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ করে বললাম যে আজকে এই ফার্স্ট চ্যাপ্টার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা জিজ্ঞাসা আছে, আপনারা কিছু বলবেন, বা কেউ বুঝতে পারেন না এমন আছে, এইটাই আর কি। আর কারেক্টিং ইনফরমেশন, যদি কোনো তথ্য সংশোধন করতে হয়, ভুল হইতেই পারে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? হ্যালো, শুনতে পাচ্ছেন? ক্লাস কি স্যার কি আমাদেরকে বলতেছেন? জি জি, আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাওয়ার আগে আমাকে একটু বলতে হবে, তাছাড়া কিন্তু আমি বুঝতে পারবো না। আমার এখানে মিটটা চলে গেছে আর কি, আমি জাস্ট স্লাইড দেখে আসি তো। আমাদের ক্লাস কি শেষ? টাইম স্যার এটা কোথায় দেখতে পাবো? এমনিতে 9টা থেকে 10টা পর্যন্ত হওয়ার কথা ছিল আর কি।
And এখানে আমাদেরকে কোনো কিছু শো করবে যে ক্লাসটা শেষ এরকম আচ্ছা, কিছু? আমি ওই যে আমাদের যিনি সহকারী ভাই আছেন ওবায়দুল ভাই, উনি আমাদের সাথে এক ক্লাসে আছেন, ওনাকে কল করছিলাম, উনি কন্টিনিউ করতে বললো। তো তারপর আমরা কন্টিনিউ করতে থাকি, হ্যাঁ, যতক্ষণ করা যায়। জি স্যার, সেটাই বেস্ট হবে, কেননা এখনো তো বন্ধ হয়নি, সম্ভবত উনি এটার সাথে অ্যাড করে দিয়েছেন। নিচে খুব সম্ভবত। তো কারেক্টিং ইনফরমেশন, তথ্য সংশোধন, আমি যতই জানি না কেন আমার ভুল হইতে পারে, তো সেটাকে ভুলটাকে ভুল স্বীকার করার মধ্যে কোনো অন্যায় নেই বা কোনো উম, ব্যর্থতা নেই, বরং ভুল হওয়ার পরেও যে ভুল জি স্বীকার স্যার, এটা করা, অন্যায়ের কিছু মানে সেটা নিজেকে ছোট করার কিছু না, বরং আরো সে বড় হয় সেটাই। ক্ষমা সরি প্রার্থনা বলতে করলে, কেউ যেটা আমার কোনো বলছিল। ছোট হয় না, ক্ষমা প্রার্থনা করলে কেউ ছোট হয় না। Good. তো আমাদের চেষ্টা করতে হবে, যেহেতু আমরা ম্যাক্সিমাম এখানে মোটামুটি সবাই কিন্তু এডুকেটেড বা আমাদের একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, তো আজকে আমাদের দেশ বা জাতি যে বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমরা সবাই জানি। ভবিষ্যতে কি হবে এটা ডিপেন্ড করবে যারা এডুকেটেড পিপল আছে আমাদের দেশের, যারা বুদ্ধিজীবী আছেন তাদের উপর। তো আমরা চিন্তা ভাবনা করব যে আমাদের চিন্তা ভাবনা যাতে অন্যের জন্য বা দেশের জন্য বা সবার জন্য ইনফরমেটিভ হয় এবং ভালো কিছু বয়ে আনে। আমি এটা এই কারণেই বললাম যে আমরা অনেকে সরি বলি না, আমাদের ইগো বেশি কাজ করে। তো সরি বলাতে বা ক্ষমা প্রার্থনা করাতে বা ছোট বড় সবার কাছ থেকে শিখতে কোনো ভুল নেই বা কোনো অন্যায় নেই। যেমন আমি নিজেও বলতেছি যে আমি আমাদের ক্লাসের যারা আছেন আজকে বা আমার ক্লাস করতেছেন, তারা আমার অনেকেই আছেন আমার চেয়েও সিনিয়র, আমার চেয়ে সিনিয়র অনেকে থাকতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, বা আমার থেকে জুনিয়রও অনেকে থাকতে পারেন। তো একজন টিচার যে সবসময় সিনিয়রই হবে এরকমই না। তো এই বিষয়গুলো আর কি। তো আমাদের চিন্তা ভাবনাকে কি হইতে হবে সবসময়, চিন্তা ভাবনাটাকে এডুকেটেড করতে হবে। আমরা এডুকেটেড কতটা সেটা বিষয় না, আমাদের চিন্তা ভাবনাটাকে এডুকেটেড করতে হবে, আমাদের চিন্তা ভাবনাটাকে ইনফরমেটিভ করতে হবে, আমাদের চিন্তা ভাবনাটাকে ইনফ্লুয়েন্সিয়াল করতে হবে এবং সেটা পজিটিভলি ইনফ্লুয়েন্সিয়াল করতে হবে। আচ্ছা, কিপিং দ্য মিটিং অন টাইম। আচ্ছা, এই যে এই বিষয়টা আমি যার কারণে সরি বলে নিলাম, যে আমরা আজকে মিটিংটা একটা সময় শুরু হওয়ার কথা ছিল, বাট আমার পার্সোনাল কিছু সমস্যার কারণে আমি অ্যাটেন্ড করতে পারি না, যেটা আমি প্রথমে দুঃখিত বা ক্ষমা প্রার্থী আপনাদের সবার কাছে। অনেকেই আগে জয়েন করে অনেকে ওয়েট করছেন আমার জন্য বা ক্লাস শুরু হওয়ার জন্য, যার কারণে দুঃখিত, আমি প্রথমে বলে নিচ্ছি। তো এইটাই বিষয়টা। তো যখন আমরা যথাসময়ে সভা রাখতে চাইবো, তখন আমাদেরকে একটা ফ্রেজ ইউজ করতে পারি, যেমন লেটস গেট ব্যাক অন ট্র্যাক, হোয়াই ডোন্ট উই কিপ টু দ্য পয়েন্ট প্লিজ। যেমন আমি বললাম ক্লাসের শুরুতে আমি আপনাদের কাছ থেকে একটা অ্যাপোলজি বা অ্যাপোলজি নিলাম, তারপরে আমরা আমাদের ট্র্যাকে চলে আসলাম যে আমরা এখন ক্লাসে শুরু করতে পারি, ক্লাসে ব্যাক করি আমরা। তো এই চ্যাপ্টার 1 এবং 2 তে এই বিষয়গুলাই ছিল। তো আমরা যদি এখনো কলে থাকি, তো আমরা চিন্তা করি যে আমরা নেক্সট আগাবো কিনা। সবার মতামত আমি এক্সপেক্ট করতেছি। কি করবো বলেন, আমরা নেক্সট চ্যাপ্টারে কি যাব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, যতদূর যাওয়া যায় আমরা যাই, তাই না? জি জি প্লিজ। ওকে, চ্যাপ্টার 3 ইডিয়মস এন্ড কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়া ভালো হবে, কারণ এটা খুব একটা বোঝানোর কিছু নাই। আমরা ছোটবেলা থেকে ইডিয়মস, বাগধারা, চলিত ভাষা এগুলো সম্পর্কে জানি। তো আপনি আপনার লেখার মধ্যে একটা প্যারাগ্রাফ লিখলেন, নর্মাল ওয়েতে একটা ইংলিশে প্যারাগ্রাফ লিখলেন, যেটা আমাদের অনেক সময় চাকরির পরীক্ষাতেও লাগে, রিটেনে গিয়ে লাগে। যেমন যদি কোনো ইংলিশ কম্পোজিশন লিখি বা ফোকাস লিখি বা কোনো আর্গুমেন্ট লিখি, সেই ক্ষেত্রে নর্মাল ইংলিশের সঙ্গে সঙ্গে যখন আমরা সেটাকে সেটার মধ্যে ইডিয়মস, ফ্রেজ এবং কিছু ভোকাবুলারি, রিচ ভোকাবুলারি ইউজ করব, লেখার মানটা একটু ভালো হয়, এটা আমরা সবাই জানি। তো এই অধ্যায়ে সেরকম কিছু বাগধারা আছে। এটা যে শুধু আপনাদের রাইটিং এ লাগবে তা না, আমি আপনাদেরকে বলে রাখতেছি এই বাগধারাগুলান আপনাদের কিন্তু কিসে লাগবে, ওই যে পার্ট 2 তে, ইভেন পার্ট সি তেও আসে অনেক সময়, যে 3টা ফ্রেজ থাকবে, যে এরকম যে টাফ ব্রেক, এটার অনেক সময় বাংলা মিনিং চায় বা ইংলিশ মিনিং চায়। মিনিংটা
অনেক সময় চায়ও না, শুধু বলে যে নিচের ফ্রেজগুলো দিয়ে সেন্টেন্স মেক করুন। যেমন এ টাফ ব্রেক মানে কি, সহজে সামথিং আনফরচুনেট হ্যাপেনিংস, অর্থাৎ কিছু একটা অমঙ্গলকর কিছু একটা ঘটতে যাচ্ছে। যেমন একটা সেন্টেন্স, ইট ওয়াজ টাফ ব্রেক ওয়েন জন লেফট, যখন জন চলে গেল তখন কি, এটা ছিল একটা টাফ ব্রেক, মানে সামথিং আনফরচুনেট হ্যাপেনিংস। বিহাইন্ড দ্য সিন মানে যেটা সিক্রেটলি ঘটে, হ্যাপেন্স ইন সিক্রেট, দ্য কনভারসেশন টুক প্লেস বিহাইন্ড দ্য সিন। এখানে আমি খুবই ইম্পর্টেন্ট গুলা আমি আপনাদেরকে খুব বেশি দিয়ে রাখছি এরকম না, খুব ইম্পর্টেন্ট গুলা। যেমন লুজ লুজ সিচুয়েশন, গত পরীক্ষাতে মনে হয় উইন উইন সিচুয়েশন আসছিল, তো উইন উইন সিচুয়েশনের মধ্যে আছে। আই এম নট শিওর উইন উইন সিচুয়েশন কি লুজ লুজ সিচুয়েশন, দুইটার মধ্যে একটা আসছে। তো লুজ লুজ সিচুয়েশন মানে হচ্ছে নেগেটিভ আউটকাম, যেটা যেদিকেই যান না কেন সব দিক থেকে আপনার নেগেটিভ একটা ফলাফল আসে। তো এই ফ্রেজগুলা আমি কিন্তু এটার পিডিএফ আজকে আমি দিয়ে দিব, এগুলো বোঝানোর মতো কিছু নাই, আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। আর আগামী ক্লাসে, আই রিপিট, আগামী ক্লাসে সবাই শুনতেছেন তো আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আগামী ক্লাসে এই এই যে এই ফ্রেজগুলা আপনারা দেখে আসবেন, আর যদি সময় থাকে অবশ্যই মুখস্থ করে আসবেন। আমি দুই একটা কিন্তু ধরবো সেন্টেন্স মেক করতে, হুট করে বলবো যে এটাতে একটা সেন্টেন্স মেক করে দেখান, কারণ আমি আপনাদেরকে কি পড়াচ্ছি সেটা তো একটা আমার জানা উচিত, বা আপনারা আমার বিষয়টা কতটা বুঝতে পারতেছেন, তাই নয়? এটা তো আমার দায়িত্ব। তো আপনারা চেষ্টা করবেন যতটুকুই পারা যায়, বা যেহেতু পিডিএফ ফাইল থাকবে, আপনারা বাইরে গিয়ে বাসে বসে বা আড্ডা দিতে গিয়ে বসে কিংবা টিভি দেখতে দেখতেও বিষয়গুলা একবার দেখে নিতে পারবেন। তো আপনারা একটু এই বিষয়টা নিয়ে চিন্তা করে দেখবেন এবং পড়ার চেষ্টা করবেন, যাতে আগামী ক্লাসে আপনাদেরকে আমি যদি ধরি দুই একটা, তাহলে সেটা দিয়ে আপনারা কাজ করতে পারেন, বা সেন্টেন্স মেকিং হোক, সেটা অর্থ হোক। এই যে এখানে একটা আছে গেম প্ল্যান, গেম প্ল্যান মানে কি স্ট্র্যাটেজি, ইন এ নাটশেল মানে ইন শর্ট, সংক্ষেপে। তো আগামী ক্লাসে কিন্তু এই বিষয়গুলো দেখে আসবেন, আপনারা মনে থাকবে তো? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। আগামী ক্লাস কয় তারিখে হতে পারে? আচ্ছা, এটা মানে এই বিজনেস ক্লাসটা বিজনেস ইংলিশের অন্য ক্লাস ক্লাসের মধ্যে হয়তো। নোটিস আপনাদের ক্লাস রুটিন দিয়ে দিবেনি, হ্যাঁ, ওই যে ওয়াদুল ভাই আমি বলে দিবনি, উনি আপনাদের ক্লাস রুটিন দিয়ে দিবে আপনাদের গ্রুপে, ওখান থেকে জেনে নিতে পারবেন বিজনেস ইংলিশের ক্লাস আবার কবে হবে। আর যেদিনই হোক আপনারা চেষ্টা করবেন এই যে যেগুলো পড়ালাম সে বিষয়গুলো একবার করে, যেমন প্রথমটাতে আপনার রাইটিংটাকে কিভাবে ইনফ্লুয়েন্সিয়াল করতে পারেন, সেটা 6টা টপিক পড়াইছিলাম, সেই 6টা টপিক একটু দেখলেন, বা সেই 6টা টপিক সম্পর্কে একটু বাংলাতে নিজে নিজেই বোঝার চেষ্টা করলেন, আমি পিডিএফ ফাইল দিয়ে দিব। আর ওয়ার্কপ্লেস জার্গন এক্সাম্পলস, কর্মস্থলের যে বিভিন্ন ভাষা থাকে সেই ভাষা, যেমন দেখেন ব্লু স্কাই থিঙ্কিং মানে কাল্পনিক ভাবনা, দ্য হেলিকপ্টার ভিউ প্রজেক্টের বিবরণ, গেট আউট গেট আওয়ার ডাক্স ইন এ রো ফলপ্রসূদের সংগঠিত করা, মুভিং ফরওয়ার্ড সম্মুখে অগ্রসর হওয়া, বয়েল দ্য ওশান, বয়েল দ্য ওশান, ওশান মানে কি মহাসাগর, মহাসাগর কি কখনো সিদ্ধ করা যায়, জাল দেওয়া যায়? তো বাগধারার বিষয়টা এরকম যে ভার্বাল মিনিং একটা, কিন্তু সেগুলোর ডিপ মিনিং বা তাৎপর্যপূর্ণ যে অর্থটা সেটা অন্যরকম কিছু। বয়েল দ্য ওশান মানে হচ্ছে অসম্ভব কিছু করার। স্যার, এটা কি শুধু আমরা বাংলাটুকু মুখস্থ করবো না ইংরেজি সহ? আমি ইংরেজি যেটা, এই যে দেখেন ইংরেজি এগুলো তো আমি জাস্ট একটা সেন্টেন্স দিয়ে রাখি, তাই না? জি স্যার। এগুলো তো আমার সেন্টেন্স, তৈরি করা সেন্টেন্স, এগুলো তো আসলে মুখস্থ করে শেষ করা যাবে না, এগুলো মুখস্থ করে শেষ করে অর্থগুলো যাবে না। বুঝতে হবে। হ্যাঁ, এই যে গুড, অর্থগুলো বুঝবেন। যেমন বয়েল দ্য ওশান মানে কি, অসম্ভব কোনো কিছু চেষ্টা করা। তো এখানে আমি দিয়ে রাখছি টু অ্যাটেম্প্ট টু ডু সামথিং দ্যাট ইজ ইম্পসিবল, ঠিক আছে? এগুলো তো আর পড়ার দরকার নাই, আপনি যে বাংলা যেহেতু বুঝতে পারছেন, তাহলে আপনি এটা ইংলিশে যেভাবে খুশি সেভাবে লিখতে পারেন। বয়েল দ্য ওশান আমি কি বললাম, অসম্ভব কিছু করার চেষ্টা করা, টু ডু সামথিং দ্যাট ইজ ভেরি ইম্পসিবল, এভাবেই তো আমি লিখতে পারি, তাই না? আবার যখন সেন্টেন্স আসবে তখন আপনি সেন্টেন্সে কিভাবে ইউজ করবেন, উই শুড নট ট্রাই টু বয়েল দ্য ওশান, আমাদের অসম্ভব কিছু করার চেষ্টা করা উচিত নয়। সিম্পল একটা সেন্টেন্স। তো যদি আপনি বেসিকটা বোঝেন, তাহলে আপনি সেটাতে যে কোনো কিছু যেদিকে নিয়ে যেতে বলবে আপনি সেদিকে নিয়ে যেতে পারবেন, এটার অর্থ বের করতে বলুক বা সেটা সেন্টেন্স মেক করতে বলুক। ক্লিয়ার?
আচ্ছা, হেভি লিফটিং মানে সর্বকঠিন প্রত্যাশা। উইন উইন সিচুয়েশনে যে সকলে লাভবান। লুজ লুজ সিচুয়েশন মানে নেগেটিভ আউটকাম, মানে যেটা সব দিক থেকে নেতিবাচক একটা ফলাফল আসে। আর উইন উইন সিচুয়েশন মানে যেটা সব দিক থেকে সবাই লাভবান হয় বা পজিটিভ একটা আউটকাম আসে। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 1 2 3। তো চ্যাপ্টার 2 তে যে ফ্রেজগুলো আছে আপনার সে বিষয়গুলো দেখবেন। চ্যাপ্টার 1 এর ওই 6টা টপিক, 6টা যে হেডিং গুলো ওগুলো মুখস্থ রাখবেন। আর চ্যাপ্টার 3 যে এই বাংলা অর্থ এবং ইডিয়ম ফ্রেজের যে কিভাবে ইউজ করা যায় এগুলো কিন্তু আমি নেক্সট ক্লাসে ধরবো। আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু নেক্সট ক্লাসে এই বিষয় নিয়ে আবার কাজ করব বা ধরবো। কারণ শুধু পড়াই গেলাম, আপনারা সে বিষয় নিয়ে চর্চা করলেন না, তাহলে কিন্তু হবে না। পরীক্ষাতে ভালো রেজাল্ট আপনাদের হবে, সবারই হবে ইনশাল্লাহ। তারপরে যেহেতু আমরা একটা শেখার জন্য আসছি, তো সেই শিক্ষাটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। শুধু দায় এড়ানোর জন্য ক্লাস অ্যাটেন্ড বা পরীক্ষা দিব এরকম না। ওকে? ওকে স্যার, এম আই ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তো আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর সবাইকে ধন্যবাদ। আজকে আমার জন্মদিন ছিল, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করি। পুনরায় আপনাকে জন্মদিনের শুভেচ্ছা, হ্যাপি বার্থডে। হ্যাঁ, ধন্যবাদ, আবারও ধন্যবাদ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আবার আগামী ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। ওকে, আসসালামু আলাইকুম।